শুনতে পাচ্ছ কি? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমরা আছি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ কি? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, সব ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। Today we shall discuss adrenergic blockers or adrenergic antagonists or anti-adrenergic drugs. যাই হোক, যে কোনো হেডিং এ বলা যেতে পারে। Anti-adrenergic drugs or adrenergic antagonists or adrenergic blockers or sympatholytic drugs. তো যেগুলো adrenergic agonist তাকে বলা হয়তো sympathomimetic drugs, আর adrenergic antagonist or blocker এদেরকে বলা হচ্ছে sympatholytic drugs. তো adrenergic blockers or antagonists are classified into these three groups: adrenergic receptor blockers, adrenergic neuron blockers, and adrenergic ganglion blockers. Adrenergic receptor blockers, adrenergic neuron blockers, and adrenergic ganglion blockers. এর মধ্যে সবচেয়ে ডিটেইলস জানতে হবে adrenergic receptor blockers. আর নিউরন ব্লকার্স এন্ড গ্যাংলিয়ন ব্লকার্স একটু নামটা জানলেই হবে। তারপর আগে নিউরন ব্লকার্স এন্ড গ্যাংলিয়ন ব্লকার্স এর নাম একটু দেখাই। আচ্ছা, adrenergic receptor blocker আবার alpha receptor blocker, beta receptor blocker, and both alpha and beta receptor blockers সামনে আসতেছে। তো adrenergic neuron blockers, for example reserpine, guanethidine, beryllium. আমরা adrenergic agonist এর ক্লাসে গতকালকে আমরা যে স্টেপস অফ বায়োসিনথেসিস অফ noradrenaline and adrenaline দেখিয়েছি, তাতে কিন্তু আমরা ওই বিভিন্ন স্টেপ ইনহিবিশনের ক্ষেত্রে কিন্তু এই তিনটা ড্রাগের নাম বলা হয়েছিল। যেমন রিসারপিন বলা হচ্ছিল যে ইট ইনহিবিটস এন্ট্রি অফ ডোপামিন ইনটু অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং ভেসিকল এন্ট্রি এটাকে ইনহিবিট করে। আর গুয়ানিথিডিন এন্ড বেটিলিয়াম এরা ইনহিবিট করে রিলিজ অফ অ্যাড্রেনালিন আর নরঅ্যাড্রেনালিন ফ্রম অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং। তার এই দুইজন হচ্ছে রিলিজ ইনহিবিটর, আর রিসারপিন হচ্ছে ইনহিবিট এন্ট্রি অফ ডোপামিন ইনটু ভেসিকল। তো এই কারণে যেহেতু অ্যাড্রেনার্জিক নিউরনে এদের ইনহিবিটরি অ্যাকশনটা আর ব্লকিং অ্যাকশনটা, এই জন্য এরা অ্যাড্রেনার্জিক নিউরন ব্লকার্স। আর অ্যাড্রেনার্জিক গ্যাংলিয়ন ব্লকার্স এর এক্সাম্পল ট্রাইমেথাফেন এন্ড হেক্সামেথোনিয়াম। অ্যাড্রেনার্জিক গ্যাংলিয়া যেখানে যেখানে আছে সেখানে এরা ব্লকিং ইফেক্ট দেয়, ট্রাইমেথাফেন এন্ড হেক্সামেথোনিয়াম। চলে স্লাইডের নামগুলো মনে রাখলেই চলবে। আমরা এবারে চলে যাই মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ adrenergic receptor blockers. আমরা দেখলাম যে আলফা রিসেপ্টর ব্লকার্স আছে কিছু, বিটা রিসেপ্টর ব্লকার্স আছে কিছু, আর কিছু আছে both আলফা এন্ড বিটা রিসেপ্টর ব্লকার্স। তো প্রথমে আমরা আলফা ব্লকার্স, তো adrenergic receptor ব্লকার্স গুলোতে তো প্রথমে তিনটা রিসেপ্টর ভাগ করা হলো, আলফা ব্লকার্স, বিটা ব্লকার্স এন্ড বোথ আলফা এন্ড বিটা ব্লকার্স। এবারে আলফা ব্লকার্স, আলফা ব্লকার্স কে অ্যাকর্ডিং টু রিসেপ্টর সিলেক্টিভিটি, আমরা গতকালকের ক্লাসে বলেছি যে আলফার আবার সাবটাইপ আছে, আলফা 1 এন্ড আলফা 2। এই রিসেপ্টর আলফা ব্লকারের মধ্যে আবার ফার্দার সাবটাইপ সিলেক্টিভিটি এর বেসিসে আলফা ব্লকারকে এই তিন ভাগে ভাগ করা হয়েছে: সিলেক্টিভ আলফা 1 ব্লকার, selective alpha 2 blockers, and non-selective alpha blockers. Selective alpha 1 blockers, selective alpha 2 blockers, and non-selective alpha blockers. Selective alpha blockers মানে যে ড্রাগস গুলো selectively or only alpha 1 receptor কে ব্লক করে, আর selective alpha 2 blockers
তারা সিলেক্টিভলি অর অনলি আলফা 2 রিসেপ্টরকে ব্লক করে। আর নন সিলেক্টিভ আলফা ব্লকার্স মানে হচ্ছে তারা নন সিলেক্টিভলি ব্লক করে, দ্যাট ইজ alpha 1 and alpha 2 both receptors are blocked by them. Now examples of selective alpha 1 blockers: prazosin, terazosin, doxazosin, tamsulosin, alfuzosin. Prazosin, terazosin, doxazosin. Prazosin, terazosin, doxazosin. এরা হচ্ছে সিলেক্টিভ আলফা 1 ব্লকার্স এর এক্সাম্পল। তবে এই তিনটা আর নিচের দুইটা ট্যামসুলোসিন এন্ড আলফুজোসিন এগুলোর ইউজ ডিফারেন্ট। তো এখানে তোমরা একটু মনে রাখতে পারো, পরে ডিসকাশনে বলা হয় কিনা হয়। প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন এদের ইউজ হচ্ছে কার্ডিওভাস্কুলার ইউজ, দ্যাট ইজ এরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে এদেরকে ইউজ করা হয়। প্রাজোসিন, টেরাজোসিন এন্ড ডক্সাজোসিন। বাট ট্যামসুলোসিন এন্ড আলফুজোসিন এদের ইউজ হচ্ছে বিপিএইচ। আমরা আলফা রিসেপ্টরের ডিস্ট্রিবিউশন দেখেছি, এদিকে তো ভাস্কুলার স্মুথ মাসেলে থাকে, সেই হিসেবে এই তিনটার ইউজ ওই হাইপারটেনশনে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে। আবার আলফা রিসেপ্টর প্রোস্টেটিক স্মুথ মাসেলেও থাকে, মেল সেক্সুয়াল অর্গান এর মধ্যে সেমিনাল, ভেসিকল, পেনাইল টিস্যু এন্ড প্রোস্টেটিক স্মুথ মাসেল। তো এখানে ব্লক করার কারণে এটার ইউজ চলে আসছে বিপিএস, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া। এটা একটু মনে রাখতে পারো। সিলেক্টিভ আলফা 2 ব্লকার্স এর এক্সাম্পল ইউহিম্বিন, ইডাজক্সান, এইসব ড্রাগের আসলে প্র্যাকটিক্যালি ইউজ নাই। নন সিলেক্টিভ আলফা ব্লকার্স ফেন্টুলামিন, টলাজোলিন। তার মধ্যে ফেন্টুলামিন যেটা, এইটা ফেন্টুলামিন ডিউরিং অপারেশন অফ ফিওক্রোমোসাইটোমা, যদি হাইপারটেনসিভ ক্রাইসিস হয় তখন এই ফেন্টুলামিন ইউজ করা হয়, কারণ এটা শর্ট অ্যাক্টিং। তাহলে ডিউরিং সার্জারি অফ ফিওক্রোমোসাইটোমা, ইফ there is hypertensive crisis, critical rise of BP, then fentolamine is used to control of BP perioperatively. এবারে classification of alpha blockers according to their nature of binding. তো তারা রিভার্সিবলি বাইন্ড করতে পারে, ইররিভার্সিবলি বাইন্ড করতে পারে রিসেপ্টরের সঙ্গে, সেই হিসেবে তো রিভার্সিবল আলফা রিসেপ্টর ব্লকার্স ফর এক্সাম্পল প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন রিভার্সিবল। আর ইররিভার্সিবল হচ্ছে আলফা রিসেপ্টর ব্লকার্স। রিভার্সিবল আলফা রিসেপ্টর ব্লকারের এক্সাম্পল ফেনক্সিবেনজামিন। তোমাদের এটার কথা একটু এর আগেও বলা হয়েছে কোনো রিলেশনে। তো প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন এরা হচ্ছে রিভার্সিবল আলফা রিসেপ্টর ব্লকার্স। এদের ইউজ অ্যাজ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, ক্রনিক আনকন্ট্রোলড হাইপারটেনশন। স্টেপ 4 এ গিয়ে যখন স্টেপ 1 এ কিছু ড্রাগ ইউজ করা হয় তাতেও কন্ট্রোল হলো না, স্টেপ 2 তাতেও কন্ট্রোল হলো না, স্টেপ 3 দ্যাট ইজ রেজিস্ট্যান্ট হাইপারটেনশন যখন হয়ে যায় তখন আলফা ব্লকারের ইন্ডিকেশন অ্যাজ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, সে স্টেপ 4 এ হাইপারটেনশন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে। আর ইররিভার্সিবল আলফা ব্লকার ফেনক্সিবেনজামিন, এটার ইউজ হচ্ছে যেহেতু ইররিভার্সিবল, যেখানে রিভার্সিবল এর বেনিফিট আছে সেখানেই দরকার। যেমন ফিওক্রোমোসাইটোমার ট্রিটমেন্টে এখানে তো হাইপারটেনশন হয়, এখানে যেহেতু ফিওক্রোমোসাইটোমা থেকে হিউজ অ্যামাউন্টের ক্যাটেকোলামাইন রিলিজ হয় এবং মাঝে মাঝে ক্যাটেকোলামাইন সার্জ হয়, তো এই জন্য এখানে এমন স্ট্রং ব্লকার দরকার যেটার বাইন্ডিংটা লং লাস্টিং, ইররিভার্সিবল। এই ক্ষেত্রে ফেনক্সিবেনজামিন ইউজ করা হয়। এবারে সাম বিটা ব্লকার্স এর নাম এখানে দেওয়া আছে: প্রোপানোলল, এটিনোলল, মেটোপ্রোলল, বিসোপ্রোলল, নেভিবোলল, অ্যাসিবিউটোলল, স্মোলল। তো বিটা ব্লকার্স গুলোর নামের শেষে লল লাগানো থাকে। তো প্রোপানোলল, এটিনোলল, মেটোপ্রোলল, বিসোপ্রোলল, নেভিবোলল, অ্যাসিবিউটোলল, স্মোলল, আরো অনেক আছে। এখানে এট এ গ্ল্যান্স কয়েকটা বিটা ব্লকারের নাম। এবার আমরা একটু ক্লাসিফিকেশনে আসি অ্যাকর্ডিং টু রিসেপ্টর সিলেক্টিভিটি। According to receptor selectivity, beta receptor এরকম সাবটাইপ আছে, beta 1, beta 2 and recently beta 3 ও বলা হচ্ছে। তো ওই সাবটাইপ সিলেক্টিভিটি হিসেবে বিটা আলফা ব্লকারকে যেমন ভাগ করা হয়েছিল নন সিলেক্টিভ, 1 সিলেক্টিভ, 2 সিলেক্টিভ, তো বিটা ব্লকারসকেও এরকম অ্যাকর্ডিং টু রিসেপ্টর সিলেক্টিভিটি তিনটা ভাগে ভাগ করা হলো। নন সিলেক্টিভ বিটা ব্লকারস, দ্যাট ইজ
the beta blockers that block both beta 1 and beta 2 receptors. Beta 1 selective beta blockers, এদেরকে বলা হয় কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার্স। যেহেতু হার্টে বিটা 1 রিসেপ্টর থাকে, যদিও বিটা 1 আরো অন্য কিছু জায়গায়ও আছে, কিন্তু কার্ডিয়াক সিলেক্টিভিটিটাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য এটাকে এই নামে ডাকা হয় beta 1 selective beta blockers or cardioselective beta blockers. So beta blockers that block only beta 1 receptors, and selective beta 2 blockers, beta blockers that block selectively only beta 2 receptors. Non-selective beta blockers, beta 1 selective or cardioselective beta blockers, and selective beta 2 blockers. A regular example they non-selective beta blockers. Non-selective beta blockers, example propranolol, pindolol, penbutalol, timolol, sotalol. Non-selective beta blockers. Propranolol, pindolol, penbutalol, timolol, sotalol. Beta 1 selective or cardioselective beta blockers: atenolol, metoprolol, bisoprolol, esmolol, acebutolol. These are cardioselective or beta 1 selective beta blockers. Atenolol, metoprolol, bisoprolol, esmolol, acebutolol. Selective beta 2 blockers. Selective beta 2 blockers, for example, butoxamine. So butoxamine is actually only experimental use, it is from clinical use, nahi. Laboratory experimental use hoche. Now, drugs that block both alpha and beta receptors, that is mixed alpha and beta blocker or both alpha and beta blockers, labetalol and carvedilol. Alpha blockers bola holo er tinta classification type bola holo, beta blockers bola holo er tinta type bola holo, ebare mixed or both alpha and beta blockers, labetalol and carvedilol. Labetalol and carvedilol. এবারে একটু স্পেসিফিক ডিসকাশনে চলে আসি। ফার্স্ট অফ অল বিটা ব্লকার্স, যেহেতু এই অ্যাড্রিনার্জিক ব্লকার্স এর মধ্যে মোস্টলি ইউজ হয় বিটা ব্লকার্স and widely used and in different clinical conditions এটা ইউজ হয়। কার্ডিয়াক and নন কার্ডিয়াক ইন্ডিকেশন আছে এটার, কার্ডিয়াক কন্ডিশন and নন কার্ডিয়াক অনেক কন্ডিশনে বিটা ব্লকার্স ইউজ হয়। তো কার্ডিয়াক কন্ডিশনের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে অ্যাজ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। এজন্য আমরা আগে বিটা ব্লকার্স এর অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট কিভাবে হয়, এটা কিন্তু রিটেনের কোশ্চেন ভাইভাতেও ফেস করতে হতে পারে। হাউ বিটা ব্লকার অথবা কোনো একটা স্পেসিফিক বিটা ব্লকারের নাম দিয়েও বলা হতে পারে, যেমন বিসোপ্রোলল or atenolol দিয়ে বলা হলো হাউ ডাজ বিসোপ্রোলল লোয়ার বিপি, or how does bisoprolol or atenolol exert its antihypertensive effect. তো যেহেতু রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন, সব সময় এগুলো রিসেপ্টর দিয়ে এক্সপ্লেন করতে হবে। তো বিটা ব্লকারের অ্যান্টিহাইপারটেনসিভ ইফেক্ট এক্সপ্লেন করতে হলে ফার্স্ট অফ অল হার্টে এটার ইফেক্ট এক্সপ্লেন করি। হার্টে আমরা জানি বিটা 1 রিসেপ্টর আছে, তাহলে যেহেতু বিটা ব্লকার, তাহলে বিটা ব্লকার দিলে বিটা 1 রিসেপ্টর প্রেজেন্ট অন হার্ট উইল বি ব্লকড। তো বিটা 1 ব্লক হয়ে গেলে বিটা 1 স্টিমুলেশনের যে ইফেক্ট, পজিটিভ আইনোট্রপিক পজিটিভ প্রোনোট্রপিক ইফেক্ট, এটা ব্লক হয়ে যাবে, তাহলে এটা উল্টে গেল, নেগেটিভ হয়ে গেল। নেগেটিভ আইনোট্রপিক ইফেক্ট, নেগেটিভ প্রোনোট্রপিক ইফেক্ট, তাহলে নেগেটিভ ইফেক্ট হয়ে গেলে তার মানে ফোর্স অফ কন্ট্রাকশন, নেগেটিভ আইনোট্রপিক ইফেক্ট তার মানে রিডাকশন অফ ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট, সো দ্যাট ইজ ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, ডিক্রিজ ব্লাড প্রেশার। তাহলে বিটা 1 ব্লক হয়ে গেল, আর পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট হবে না, নেগেটিভ আইনোট্রপিক ইফেক্ট, এই জন্য ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, বিপি কমে যাবে। এই হচ্ছে হার্ট ইফেক্ট। এবারে কিডনিতে রেনিন, বিটা 1 রিসেপ্টরস প্রেজেন্ট ইন কিডনি, that is juxtaglomeralar cell, এখানে যে বিটা 1 আছে এটা ব্লক হয়ে গেলে নরমালি বিটা 1 রিসেপ্টর প্রেজেন্ট অন juxtaglomerular cell অফ কিডনি, এটা স্টিমুলেশন ইফেক্ট ছিল ইনক্রিজ রেনিন সিক্রেশন। যদি এটা ব্লক হয়ে যায় তাহলে এটা উল্টে গেল, there will be decrease renin release from juxtaglomerular cell. তো রেনিন রিলিজ কমে গেলে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, পুরো সিস্টেম ইনহিবিশন হয়ে যাবে।
আমরা এর আগে দেখেছি যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের টেন্ডেন্সি হচ্ছে রাইজ অফ বিপি। তো ওটাকে যদি উল্টে দেওয়া যায়, বিটা 1 রিসেপ্টর ব্লক করে দিয়ে রেনিন ইনহিবিশন আলটিমেটলি ফুল পাথওয়ে ইনহিবিশন হয়ে গেল, তাহলে উল্টে গেল, অ্যালডোস্টেরন রিলিজ ইনহিবিশন হয়ে যাবে, নো রিটেনশন অফ সল্ট অ্যান্ড ওয়াটার, তার মানে হলো সল্ট অ্যান্ড ওয়াটার এক্সক্রিশন হয়ে যাবে, তাহলে বিপি কমে যাবে। তাহলে হলো কিডনি, তাহলে হার্টে বিটা 1 ইফেক্ট, কিডনিতে বিটা 1 ইফেক্ট। এবারে সেন্ট্রাল ইফেক্ট, সিএনএস এ বিটা ব্লকারের ইফেক্ট হচ্ছে ডিক্রিজ সিম্প্যাথেটিক ডিসচার্জ, অল্টারেশন অফ ব্যারোরিসেপ্টর সেন্সিটিভিটি, এন্ড অলসো বিটা ব্লকারের অ্যানজিওলাইটিক ইফেক্ট আছে। আমরা জানি যে অ্যাংজাইটি এটা একটা ফ্যাক্টর যেটা অনেক সময় একটু বিপি বাড়ায় দেয়, বিপি, এই জন্য বিটা ব্লকারের অ্যানজিওলাইটিক ইফেক্ট আছে। সেন্ট্রাল সিম্প্যাথেটিক ডিসচার্জ এটাকে সে ডিক্রিজ করে, আর অল্টারেশন অফ ব্যারোরিসেপ্টর সেন্সিটিভিটি, এই তিন জায়গায় ইফেক্ট মিলে অ্যান্টিহাইপারটেনসিভ ইফেক্ট অফ বিটা ব্লকার। হার্টে বিটা 1 ইফেক্ট, কিডনিতে বিটা 1 ইফেক্ট, আর সিএনএস এ ইফেক্ট, এই মিলে reduction of raised BP, control of raised BP, that is antihypertensive effect. এবারে adverse effects of beta blocker. Adverse effects of beta blocker. First adverse effect দেখানো হয়েছে ব্রেডিকার্ডিয়া। আচ্ছা, ব্রেডিকার্ডিয়া কেন হয় বিটা ব্লকার ইউজ করলে বলো দেখি? স্যার এটা এই তো স্যার আমাদের স্যার ডিক্রিজ ইনোট্রপিক, ডিক্রিজ কোনোট্রপিক আর ডিক্রিজ ড্রোমোট্রপিক ইফেক্টের কারণে স্যার। ব্রেডিকার্ডিয়া হয়ে যাওয়া এটা কোন ইফেক্টের জন্য? ইনোট্রপিক না ক্রোনোট্রপিক না ড্রোমোট্রপিক? স্যার ড্রোমোট্রপিক স্যার। আচ্ছা, ড্রোমোট্রপিক তো হলো কন্ডাকটিভ সিস্টেমে কন্ডাক্টিভিটি, ঠিক আছে, অরিজিন হিসেবে ওটাও হতে পারে। তো রেট কমে যাওয়া এটা কি ইফেক্ট? ক্রোনোট্রপিক স্যার, নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট, নেগেটিভ। তো বিটা 1 রিসেপ্টর স্টিমুলেশন এটা বারবার বলাই হচ্ছে, তাও তোমাদের একটু আমি জাজ করতেছি, অ্যাসেস করতেছি। বিটা 1 স্টিমুলেশনের ক্রোনোট্রপিক ইফেক্ট, তো বিটা সে 1 যদি ব্লক হয়ে যায় তো পজিটিভ হবে না, উল্টে গেল, তাহলে নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট, কাজে ব্রেডিকার্ডিয়া হবে। ব্রেডিকার্ডিয়া ইভেন হার্ট ব্লক হয়ে যেতে পারে, হার্ট ব্লক, ব্রেডিকার্ডিয়া হার্ট ব্লক, এগুলো অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। এরপরে ব্রঙ্কোস্পাজম, এটা এক্সপ্লেইন করো, ব্রঙ্কোস্পাজম কেমনে হয়? স্যার এটা বিটা 2 ব্লকার স্যার, যেহেতু লাংকে স্যার ভেসোডাইলেশন করে, এটাকে ব্লক করে দিলে স্যার ব্রঙ্কোকনস্ট্রিকশন স্যার, ব্রঙ্কোডাইলেশন স্যার। মাসেল ইজ এ বিটা 2 রিসেপ্টর, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্সেশন করে বিটা 2 রিসেপ্টর স্টিমুলেশন হলে। তো সেই বিটা 2 রিসেপ্টর ব্লক হয়ে গেল, তাহলে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্সেশন হচ্ছে না, তাহলে ব্রঙ্কোডাইলেশন হচ্ছে না, অপোজিট ইফেক্ট ব্রঙ্কোকনস্ট্রিকশন। কোল্ডনেস অফ পেরিফেরি, এটার এক্সপ্লেনেশন? স্যার এটা বিটা 1 স্যার, এখানে বিটা 1 রিসেপ্টর থাকে। তারপর বিটা 2 মিডিয়েটেড যে ভ্যাসোডাইলেশনটা হয় স্যার, বিটা 2 মিডিয়েটেড যে ভ্যাসোডাইলেশন হয়, তো ওইটার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা করে দিবে স্যার। বিটা 2 মিডিয়েটেড ভ্যাসোডাইলেশন হয়ে যাবে, এইজন্য হবে ইনক্রিজ হবে স্যার, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স স্যার। ওখানে মূলত বিটা 2 থাকে, তাহলে বিটা 2 যদি ব্লক করে দেয় তাহলে তো ইনক্রিজ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স হবে। বিটা 2 তো মূলত ভ্যাসোডাইলেশন, বিটা 2 ব্লক করলে স্যার ব্লাড সাপ্লাই কমে যাবে স্যার বিটা 2 স্যার, ঠিক আছে, বিটা 2 তো স্যার আমাদের স্কেলেটাল মাসলে থাকে স্যার, স্কেলেটাল মাসলে স্যার ভেসোডাইলেশন করে, কিন্তু স্যার যদি ব্লক হয়ে যায় তাহলে ভেসোকনস্ট্রিকশন হবে স্যার। ভেসোকনস্ট্রিকশন হলে বেশি ব্লাড গেলে তো স্যার বেশি হিট এক্সচেঞ্জ হবে স্যার, যখন হিট এক্সচেঞ্জ হতে পারবে না তখন তো স্যার কোল্ডনেস হবে। ঠিক আছে, এবার আমি সামারাইজ করতেছি। কোল্ড পেরিফেরির এক্সপ্লেনেশন, নাম্বার 1 এক্সপ্লেনেশন হচ্ছে কার্ডিয়াক বিটা 1 ব্লক হয়ে গেলে আইনোট্রপিক, পজিটিভ, ক্রোনোট্রপিক সব ইনহিবিশন হয়ে গেল, ব্লক হয়ে গেল, তার মানে নেগেটিভ আইনোট্রপিক, নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট। নেগেটিভ যদি ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে,
স্ট্রোক ভলিউম কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। তো কার্ডিয়াক আউটপুট কমে গেলে তো পেরিফেরিতে ব্লাড সাপ্লাই কমে গেল, এটা হলো নাম্বার 1। নাম্বার 2 তোমরা যেটা বলেছো এটা একটা এডিশনাল এক্সপ্লেনেশন, সেটা হলো যে যেহেতু ব্লাড ভেসেলে β2 থাকে আর সেটার ইফেক্ট হচ্ছে ভ্যাসোডাইলেশন, তো সেই ভ্যাসোডাইলেটর ইফেক্ট ব্লক হয়ে গেল বিটা ব্লকার ইউজ করে গেলে। থাকলো শুধু আনঅপোজড আলফা ইফেক্ট। আলফা তো ভ্যাসোকনস্ট্রিকশন করবে, আর ভ্যাসোকনস্ট্রিকশন করলে পেরিফেরিতে ব্লাড সাপ্লাই তখন আর বেশি যাবে না, কমে যাবে। দুইটারই কন্ট্রিবিউশন, একটা হলো যে কার্ডিয়াক আউটপুট কমে গেল, কার্ডিয়াক β1 রিসেপ্টর ব্লক হয়ে যাওয়ার কারণে, আর ওদিকে ভাস্কুলার β2 ব্লক হওয়ার কারণে আনঅপোজড আলফা মিডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন হয়েও পেরিফেরাল সার্কুলেশন হ্যাম্পার হয়ে গেল। এই কারণে কোল্ড পেরিফেরি আর কোল্ড এক্সট্রিমিটি হয়। এছাড়া আরো কিছু অ্যাডভার্স ইফেক্ট, ফ্যাটিগ, ডিপ্রেশন, স্লিপ ডিস্টারবেন্স, নাইটমেয়ার, সেক্সুয়াল ডিসফাংশন। এটা ব্লকের অ্যাডভার্স ইফেক্ট কিন্তু খুব মনে রাখতে হবে, ব্র্যাডিকার্ডিয়া, ব্রঙ্কোস্পাজম, কোল্ড পেরিফেরি, ফ্যাটিগ, ডিপ্রেশন, স্লিপ ডিস্টারবেন্স, নাইটমেয়ার, সেক্সুয়াল ডিসফাংশন। এবারে ইন্ডিকেশনস অর ক্লিনিক্যাল ইউজেস অফ বিটা ব্লকার। There are many uses, আগেই বলেছি, widely used drug beta blockers. কার্ডিওভাস্কুলার ইন্ডিকেশন আছে সবার আগে, যেটা এই পারপাসে বেশি ইউজ হয়। হাইপারটেনশন, অ্যানজাইনা, কার্ডিয়াক অ্যারিথমিয়া, মানে কার্ডিয়াক ট্যাকিয়ারিথমিয়া যেগুলো সেগুলোতে ইউজ হবে, যেহেতু এরা ব্র্যাডিকার্ডিয়া করে, হার্ট রেট কমায়, তো কার্ডিয়াক ট্যাকিয়ারিথমিয়া বললে আরো স্পেসিফিক। তাহলে অ্যানজাইনা পেক্টোরিস, হাইপারটেনশন, cardiac tachyarrhythmia, এগুলোতে ইউজ হয়। chronic heart failure, a few beta blockers are used, not all beta blockers. chronic heart failure অনেক beta blockers contraindicated, only a specific few beta blockers are may be used in treatment of chronic heart failure. After myocardial infarction, TOF, tetralogy of Fallot, total hypertension and variceal bleeding. তাহলে অ্যানজাইনা পেক্টোরিস, হাইপারটেনশন, কার্ডিয়াক ট্যাকিয়ারিথমিয়া, ক্রনিক হার্ট ফেলিউর, a few beta blockers, after myocardial infarction, tetralogy of Fallot, total hypertension, variceal bleeding. এছাড়া some other indications, hyperthyroidism or thyrotoxicosis, pheochromocytoma, glaucoma, migraine, essential tremor, anxiety disorder. Hyperthyroidism or thyrotoxicosis, pheochromocytoma, glaucoma, migraine, essential tremor, anxiety disorders. তো এখানে মনে রাখবে এই যে কিছু নন কার্ডিয়াক ইউজ দেখা যাচ্ছে, নন কার্ডিওভাস্কুলার ইউজ, মাইগ্রেন, এসেনশিয়াল ট্রেমর, অ্যানজাইটি ডিসঅর্ডারস। এখানে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে এই সব পারপাসে কোন বিটা ব্লকার ইউজ হয়। এখানে কিন্তু সব বিটা ব্লকার ইফেক্টিভ না, এখানে ইউজ হয় মূলত নন সিলেক্টিভ বিটা ব্লকারস এর মধ্যে প্রোপ্রানোলল, মাইগ্রেন, এসেনশিয়াল ট্রেমর, অ্যানজাইটি ডিসঅর্ডারস, এখানে মূলত ইউজ হয় প্রোপ্রানোলল। আবার গ্লুকোমাতে কোন বিটা ব্লকার ইউজ হয় এটাও জিজ্ঞেস করা হয়, এখানে ইউজ করা হয় টিমোলল। আমরা কিন্তু গ্লুকোমা ড্রাগস এর মধ্যে বিটা ব্লকারের লিস্ট দেখিয়েছি কোন কোন বিটা। বিটা ব্লকার হিসেবে গ্লুকোমার ট্রিটমেন্টের নাম্বার 1 কিন্তু ছিল টিমোলল। এছাড়া বিটাক্সোলল, কার্টিওলল এগুলো ইউজ হতে পারে, তবে মোস্ট ইম্পর্টেন্ট সবাই শুনতে চায় এটা, সেটা হলো টিমোলল। থাইরোটক্সিকোসিসে কোন বিটা ব্লকার ইউজ হয়, এখানেও প্রোপানোলল মূলত ইউজ হয়। এছাড়া নেডোলল ইউজ করা যেতে পারে, প্রোপানোললই বেশি ইউজ হয়। ফিওক্রোমোসাইটোমাতে যে বিটা ব্লকার ইউজ হয় এই রিলেশনে একটা কথা আছে যে ফিওক্রোমোসাইটোমার ট্রিটমেন্টে আসলে আমরা এর আগেও কিন্তু বললাম, একটু আগেও বলছি, এর আগেও কোনো ক্লাসে কিন্তু বিভিন্ন রিলেশনে আমি বলেছি। ফিওক্রোমোসাইটোমাতে মূলত ড্রাগ ট্রিটমেন্ট হিসেবে কোনটা দেওয়া হয় বলো দেখি, মনে পড়ে? শুনতেছ? ট্রিটমেন্ট অফ ফিওক্রোমোসাইটোমা, এখানে কোন ড্রাগ ইউজ হয় মূলত? একটু আগে তো বলা হলো ফেন্টোলামিন। স্যার ফেন্টোলামিন ইউজ হয় হচ্ছে
পার অপারেটিভলি যদি প্রয়োজন হয়, হাইপারটেনসিভ ক্রাইসিস যদি হয়। কিন্তু ক্রনিক্যালি ইউজ হয় কোনটা? স্যার আলফা মিক্সড আলফা বিটা ব্লকার। মিক্সড আলফা বিটা ব্লকার না, রিভার্সিবল আলফা ব্লকার। একটু আগেই তো বললাম যে যেহেতু ফিউকোনোসাইটোমা তো কাজেই এটাকে ইফেক্টিভলি ব্লক করতে হলে নন ইররিভার্সিবল লং লাস্টিং ব্লকার দরকার। এটার এক্সাম্পল হচ্ছে ফেনক্সিবেনজামিন আলফা ব্লকার। ফেনক্সিবেনজামিন is irreversible alpha blocker that is very much effective in controlling hypertension due to pheochromocytoma. তাহলে irreversible alpha blocker ফেনক্সিবেনজামিন এটা ইউজ করা হয়, এটা হলো মেইন ট্রিটমেন্ট। এখন এই আলফা ব্লকার দিলে একটা অ্যাডভার্স ইফেক্ট হয়, সেটা হলো ট্যাকিকার্ডিয়া, সেটা সামনে আসতেছে। তো এই জন্য অথবা শুধু আলফা ব্লকার দিয়ে ফুললি কন্ট্রোল করা গেল না, এডিশনাল যেহেতু অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন এরা আলফা ছাড়া বিটা রিসেপ্টরের উপরেও কাজ করবে, তো কাজেই বিটা ব্লকারও অ্যাড করা হয় প্রয়োজন হলে। তো সেই ক্ষেত্রে কথাটা হলো এই যে উইদাউট গিভিং আলফা ব্লকার ফার্স্ট, বিটা ব্লকার শুড নট বি গিভেন ইন ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা ট্রিটমেন্টে অবশ্যই আলফা ব্লকার দিতে হবে ফার্স্ট, এরপরে প্রয়োজন হলে বিটা ব্লকার অ্যাড করা যেতে পারে। কিন্তু at first বা অনলি কখনো বিটা ব্লকার দেওয়া যাবে না ফিওক্রোমোসাইটোমা ট্রিটমেন্টে। কারণ হলো, তো যদি আলফা ব্লকার না দিয়ে শুধু বিটা ব্লকার দেওয়া হয়, তাহলে যে একটু আগে যে কথাটা আমরা এয়ার রিলেশনে বললাম, কোল্ড পেরিফেরি রিলেশনে, সেটা হলো যে যদি বিটা ব্লকার দেওয়া হয় এবং সেটা যদি নন সিলেক্টিভ হয়, তাহলে ব্লাড ভেসেলের বিটা 2 রিসেপ্টরকে ব্লক করে ফেলবে, আলফা ইফেক্ট আলফা আনঅপোজড হয়ে যাবে। তো আলফা আনঅপোজড হয়ে গেলে আলফা মিডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন, রাইজ অফ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এন্ড देयर इज চান্স অফ হাইপারটেনসিভ ক্রাইসিস। তো আমরা বিপি কন্ট্রোল করার জন্য দেব, দিতে গিয়ে আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে যদি ফার্স্ট বিটা ব্লকার দেওয়া হয় ফিওক্রোমোসাইটোমার ক্ষেত্রে। এই জন্য অবশ্যই এই ক্ষেত্রে ফার্স্ট আলফা ব্লকার দিতে হবে, এরপরে প্রয়োজন হলে বিটা ব্লকার অ্যাড করা যেতে পারে। এবারে another important slide, that is contraindications of beta blocker. Bronchial asthma, COPD, যেহেতু আমরা দেখলাম অ্যাডভার্স ইফেক্টে ব্রঙ্কোস্পাজম হয়, এজন্য যেসব ক্লিনিক্যাল কন্ডিশনে ব্রঙ্কোস্পাজম হয়, তো এখানে একটা কন্ট্রাইন্ডিকেটেড। এজন্য বিটা এটা প্র্যাকটিস যে কাউকে বিটা ব্লকার প্রেসক্রাইব করার আগেই তার হিস্ট্রি নিতে হয়, যে তার ডিসপনিয়া, হুইজ, এইসবের হিস্ট্রি আছে কিনা, অ্যাজমা বা সিওপিডির কোনো হিস্ট্রি আছে কিনা, এটা হিস্ট্রি নিতে হয় বিটা ব্লকার দেওয়ার আগে। তো যদি এরকম হিস্ট্রি থাকে তাহলে বিটা ব্লকার তাকে দেওয়া যাবে না, না থাকলে দেওয়া যাবে। তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি কন্ট্রাইন্ডিকেশন অফ বিটা ব্লকার। দেন ব্র্যাডিকার্ডিয়া হার্ট ব্লক, আমরা অ্যাডভার্স ইফেক্টে দেখলাম ব্র্যাডিকার্ডিয়া করে হার্ট ব্লক করে, এই জন্য ব্র্যাডিকার্ডিয়া হার্ট ব্লকে বিটা ব্লকার দেওয়া যাবে না, কন্ট্রাইন্ডিকেটেড। এর মধ্যে একটা কথা আরো স্ট্রংলি বলা হয় যে হার্ট ব্লক ইজ an absolute contraindication of beta blocker. হার্ট ব্লক থাকলে তার বিটা ব্লকার দেওয়া যাবেই না, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। স্যার একটু পরে কথা বলেন, আমি একটু ক্লাস নিচ্ছি অনলাইনে, পরে কথা, এই আধা ঘন্টা পরে করে। নেক্সট কন্ট্রাইন্ডিকেশন অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিউর। আমরা বিটা ব্লকারের ইন্ডিকেশনে আমরা ক্রনিক হার্ট ফেলিউর লিখেছিলাম। তো ক্রনিক হার্ট ফেলিউরে এ ফিউ বিটা ব্লকারস আর ইউজড, বাট অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিউরে বিটা ব্লকারস আর কন্ট্রাইন্ডিকেটেড। অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিউর, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে কেন কন্ট্রাইন্ডিকেশন? ওই যে আলফা আর বিটার বিষয়, বিটা 2 ভ্যাসোডাইলেশন করে, আলফা ভ্যাসোকনস্ট্রিকশন করে। তো যদি বিটা ব্লক 2 ব্লক হয়ে যায় তাহলে আলফা মিডিয়েটেড আনঅপোজড আলফা মিডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে পেরিফেরাল ভাস্কুলার পারফিউশন আরো কম্প্রোমাইজড হয়ে যায়। তো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আরো অ্যাগ্রাভেট করবে। এজন্য পেরিফেরাল ভাস্কুলার ডিজিজও বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড। রেনল্ডস ডিজিজ, এখানেও এই একই কথা,
দুইটার মেকানিজম একই। নেক্সট ডায়াবেটিস কন্ট্রাইন্ডিকেশনস অফ বিটা ব্লকার্স বলতেছিলাম। লাস্ট কন্ট্রাইন্ডিকেশন এখানে যেটা স্লাইডে আছে, ডায়াবেটিক পেশেন্টস টেকিং ইনসুলিন অর সালফোনাইলুরিয়া। এটা অনেক সময় এক্সপ্লেনেশন জিজ্ঞেস করা হয়। ডায়াবেটিক পেশেন্ট যারা ইনসুলিন বা সালফোনাইলুরিয়া ড্রাগ নেয় তাদের ক্ষেত্রে বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেশন বলা হয় ইউজুয়ালি। কেন? এটার কারণ হচ্ছে ইনসুলিন বা সালফোনাইলুরিয়া যারা নেয় তাদের একটা রিস্ক থাকে টু ডেভেলপ হাইপোগ্লাইসেমিয়া। ইনসুলিনের ডোজ একটু বেশি হয়ে গেলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, বা ইনসুলিন নিয়ে যদি খাওয়া দাওয়া না করে বা ইনসুলিন নিয়ে যদি ভিগোরাস এক্সারসাইজ করে তাহলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। সালফোনাইলুরিয়া গ্রুপের ড্রাগেরও কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। এখন হাইপোগ্লাইসেমিয়া যাদের হয়, হাইপোগ্লাইসেমিয়ার পেশেন্ট কিন্তু নিজেরাও বুঝতে পারে যে তার মানে এক্সপেরিয়েন্সড হয়ে যায়। হাইপোগ্লাইসেমিয়া হলে তাদের ক্ষেত্রে অ্যাড্রেনার্জিক রেসপন্স হয়, সিম্প্যাথেটিক রেসপন্স, যেমন ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, সোয়েটিং, ট্রিমব্লিং, ট্রেমর এগুলো হতে থাকে। তখন পেশেন্ট নিজেও বোঝে যে তার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, তো পেশেন্টকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে এই রকম হলে সে গ্লুকোজ খেয়ে নেবে, সুগার গ্লুকোজ কন্টেইনিং এনি ফুড খেয়ে নেবে, তো তখন হাইপোগ্লাইসেমিয়া কারেকশন হয়ে যাবে। তো এখন যদি বিটা ব্লকার সে ইউজ করতে থাকে, তো বিটা ব্লকার মানে তো সিম্প্যাথেটিক ব্লকার। তো ইনসুলিন সালফোনাইলুরিয়া ড্রাগ নিচ্ছে, নেয়ার কারণে তার আসলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু সে বিটা ব্লকার ইউজ করে এজন্য তার অ্যাড্রেনার্জিক রেসপন্স সেগুলো হবে না, যেহেতু বিটা রিসেপ্টর ব্লকড। তো পেশেন্ট বুঝতেও পারবে না, সিমটম না হলে তো সে বুঝতেও পারবে না, এজন্য সে যেটা কারেক্টিভ মেজার নেওয়া, গ্লুকোজ খাওয়া বা গ্লুকোজ কন্টেইনিং ফুড খাওয়া সে খাবে না। তো দেয়ার ইজ রিস্ক টু স্লিপ ইনটু আননোটিসড কমা। পেশেন্ট দেখা গেল যে হাইপোগ্লাইসেমিয়া বাড়তে বাড়তে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হয়ে পেশেন্ট আনকনসিয়াসনেস হয়ে যেতে পারে, কমাতে চলে যেতে পারে, এটা রিস্ক আছে। তো এই জন্যই ডায়াবেটিক পেশেন্ট যারা ইনসুলিন বা সালফোনাইলুরিয়া তাদের ক্ষেত্রে স্পেশালি নন সিলেক্টিভ বিটা ব্লকার গুলো না দেওয়াটাই বেটার কন্ট্রাইন্ডিকেশন। কারণ এই বিটা 2 মিডিয়েটেড এই রেসপন্স, অ্যাড্রেনার্জিক রেসপন্সটা হচ্ছে বিটা 2 মিডিয়েটেড এই ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া রেসপন্স যেটা, তো সেই রেসপন্স নন সিলেক্টিভ গুলো একদম কন্ট্রাইন্ডিকেটেড। তো ইদানিং বলা হচ্ছে যে সিলেক্টিভ যেগুলো বিটা 1 সিলেক্টিভ, এটা তো অনলি হার্টে এফেক্ট, প্যানক্রিয়াসে এটার ইফেক্ট নাই বা লিভারে ইফেক্ট নাই, এই কারণে সিলেক্টিভ গুলো দিলেও দেওয়া যেতে পারে, বাট নন সিলেক্টিভ গুলো এই ক্ষেত্রে অবশ্যই কন্ট্রাইন্ডিকেটেড। There are many beta blockers এবং এই বিভিন্ন বিটা ব্লকার্স এর মধ্যে কিছু ডিফারেন্স আছে, সেই হিসেবে এগুলোর ইউজের ক্ষেত্রেও কিছু ডিফারেন্স আছে, এজন্য এক এক ক্ষেত্রে এক একটা চয়েস করা হয়। তো আমরা এই স্লাইডটা অবশ্য আগেই দেখিয়েছি, ক্লাসিফিকেশন অফ বিটা ব্লকার অ্যাকর্ডিং টু রিসেপ্টর সাবটাইপ selectivity, নন সিলেক্টিভ বিটা ব্লকার, selective beta 1 or cardioselective beta blocker and selective beta 2 blockers. এই স্লাইডে দেখো, there are some beta blockers that have intrinsic sympathomimetic activity or partial agonistic activity. বিটা রিসেপ্টরকে ব্লক করে সেই হিসাবে তারা বিটা ব্লকার, আবার কিছু কিছু বিটা ব্লকারে দেখা আছে যে তারা বিটা রিসেপ্টরকে ব্লক করে পার্শিয়াল অ্যাক্টিভেশন করে, পার্শিয়াল অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি শো করে। এই কারণে কিছু কিছু ক্ষেত্রে কিছু সুবিধা আছে। তাহলে these beta blockers are known as beta blockers with intrinsic sympathomimetic activity or beta blockers with partial agonistic activity. তো এদের ক্ষেত্রে দেখা যায় there is less chance of bradycardia.
বিটা রিসেপ্টর যদি ফুললি ব্লকড হয়ে যায় তাহলে তো ব্রেডিকার্ডিয়া হয়। তো আর এটা পার্শিয়ালি যদি অ্যাক্টিভেশন করে তাহলে হার্ট রেট একটু একদম ব্রেডিকার্ডিয়া না করে একটা নরমালের মতো রাখলো। তো লেস চান্স অফ কোল্ড পেরিফেরি, ওই পার্শিয়াল, এটা ওই পার্শিয়াল ব্লক অ্যাক্টিভিটি অ্যাগোনিস্টিক অ্যাক্টিভিটির কারণে। ফুল ব্লক হয়ে গেলে কোল্ড পেরিফেরি হয়তো, যদি পার্শিয়াল অ্যাক্টিভেশন হয় পাশাপাশি তাহলে লেস চান্স অফ কোল্ড পেরিফেরি। তো এই গ্রুপের মধ্যে যেগুলো আছে পিন্ডোলল, অ্যাসিবিউটোলল, সেলিপ্রোলল, কার্টিওলল। পিন্ডোলল, অ্যাসিবিউটোলল, সেলিপ্রোলল, কার্টিওলল, these beta blockers have intrinsic sympathomimetic activity or partial agonistic activity also. Beta blockers with alpha blocking property. Beta receptor block করে আবার alpha receptor block করে। আমরা অবশ্যই দেখাইলাম একটা স্লাইডে যে both alpha and beta blockers. Labetalol, carvedilol, celiprolol. Labetalol, carvedilol, celiprolol. তো আলফা ব্লকিং ইফেক্ট থাকার কারণে এটার কিছু সুবিধা হলো, এটা আলফা ব্লক হওয়া মানে আলফা তো ভ্যাসোকনস্ট্রিকশন করে, আলফা ব্লক হয়ে গেলে কনস্ট্রিকশন হবে না, ভ্যাসোডাইলেশন হবে। তো ভ্যাসোডাইলেটরি ইফেক্ট, লোয়ার পেরিফেরাল রেজিস্ট্যান্স। তার মানে বিপি কন্ট্রোলের ক্ষেত্রে এটা এডিশনাল বেনিফিট দেবে। বিটা ব্লকার একদম একদিকে বিপি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসেবে তার ইফেক্ট শো করতেছে, পাশাপাশি আলফাও যদি ব্লক হয়ে যায় তাহলে ভ্যাসোডাইলেশন করে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমিয়ে বিপি কমাবে। তাহলে বিটা ব্লকারস উইথ আলফা ব্লকিং প্রপার্টি, ল্যাবেটালল, কার্ভিডোলল, সেলিপ্রোলল। এবার একটা ক্লাসিফিকেশন অফ বিটা ব্লকার অ্যাকর্ডিং টু দেয়ার ডিউরেশন অফ অ্যাকশন। ডিউরেশন অফ অ্যাকশনের বেসিসে বিটা ব্লকারকে ক্লাসিফাই করা। মোর দেন 24 আওয়ার্স অ্যাকশন যাদের, তাদেরকে বলা হচ্ছে ভেরি লং অ্যাক্টিং। ভেরি লং অ্যাক্টিং, মোর দেন 24 আওয়ার্স অ্যাকশন। লং অ্যাক্টিং 24 আওয়ার্স অ্যাকশন। শর্ট অ্যাক্টিং 6 to 8 আওয়ার্স অ্যাকশন। আল্ট্রা শর্ট অ্যাক্টিং অনলি ফিউ মিনিটস অ্যাকশন। তাহলে ভেরি লং অ্যাক্টিং মোর দেন 24 আওয়ার্স অ্যাকশন, এটার এক্সাম্পল হচ্ছে নেডোলল। লং অ্যাক্টিং দ্যাট ইজ অ্যাবাউট 24 আওয়ার্স অ্যাকশন, অ্যাটেনোলল, বিসোপ্রোলল। এই জন্য এই ড্রাগগুলো কিন্তু ওয়ান্স ডেইলি ডোজে দেওয়া হয়, অ্যাটেনোলল, বিসোপ্রোলল, যেহেতু 24 আওয়ার্স অ্যাকশন। শর্ট অ্যাক্টিং 6 to 8 আওয়ার্স অ্যাকশন, প্রোপানোলল। তো এই জন্য এই ড্রাগগুলো 3 বেলা 4 বেলা দেওয়া লাগে, ইউজুয়ালি 3 times ডেইলি দেওয়া হয়। আল্ট্রা শর্ট অ্যাক্টিং বিটা ব্লকার্স দ্যাট ইজ ফিউ মিনিটস অ্যাকশন অনলি, এটার এক্সাম্পল হচ্ছে ইসমোলল। এগুলো হলো কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে, যখন ইমার্জেন্সি কন্ডিশন, হাইপারটেনসিভ ক্রাইসিস বা ট্যাকিয়ারিথমিয়া, এটাকে খুব তাড়াতাড়ি টার্মিনেট করতে হবে, কন্ট্রোল করতে হবে, এই ক্ষেত্রে ইসমোলল ইউজ করা হয়। তাহলে ভেরি লং অ্যাক্টিং, লং অ্যাক্টিং, short acting and ultra short acting. Beta blockers on the basis of nature of their solubility, solubility basis এ তাদেরকে একটু টাইপিং করা। কিছু আছে মোর লিপিড সলিউবল, তো মোর লিপিড সলিউবল হলে তারা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে ভালো, এজন্য তারা ব্রেনে এন্ট্রি তাদের ভালো হবে, মোর লাইকলি টু এন্টার ইনটু ব্রেন। যেমন প্রোপানোলল, এটা হলো নন সিলেক্টিভ বিটা ব্লকার। তো যেহেতু এরা লিপিড সলিউবল, এই জন্য আমরা যে একটু আগে দেখাইলাম মাইগ্রেন, এসেনশিয়াল ট্রেমর, অ্যাংজাইটি ডিসঅর্ডার, এইসব ক্ষেত্রে এগুলোর ইফেক্টের জন্য বিটা ব্লকারকে সিএনএস এ পৌঁছতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু এই যে নন সিলেক্টিভ বিটা ব্লকার, লিপিড সলিউবল বিটা ব্লকার, প্রোপানোলল, এই জাতীয় বিটা ব্লকার বেশি ইউজ হয়। মোর ওয়াটার সলিউবল, লেস অ্যাক্সেস ইনটু সিএনএস, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রসিং লেস, এজন্য লেস অ্যাক্সেস ইনটু সিএনএস। এগুলো হচ্ছে, এগুলো ছাড়া বাকিগুলো যেমন অ্যাটেনোলল, এজন্য এগুলোর ইউজ মূলত কার্ডিওভাস্কুলার ইউজ। অ্যাটেনোলল, বিসোপ্রোলল, নেভিভোলল, এগুলোর ইউজ মূলত পেরিফেরাল ইউজ, কার্ডিওভাস্কুলার ইউজ। Beta blocker with local anesthetic effect or membrane stabilizing effect, যদিও আসলে বিটা ব্লকার এই পারপাসে ইউজ হয় না, তো এটা হলো এর অ্যাকশন বা প্রপার্টি জানার জন্য এটা।
Beta blocker having local anesthetic effect or membrane stabilizing effect. কিছু কিছু beta blocker ionic movement block করে membrane crossing across the membrane, so there is no depolarization, no action potential, no arrhythmia. তো এর এক্সাম্পল হচ্ছে অ্যাসিবিউটালল, পিন্ডোলল, লেবিটালল, মেটোপ্রোলল, প্রোপানোলল। প্রোপানো সহজগুলো মনে রাখো, কমন যেগুলো প্রোপানোলল, মেটোপ্রোলল, লেবিটালল, পিন্ডোলল, অ্যাসিবিউটালল. These beta blockers having membrane stabilizing effect or local anesthetic effect. Beta blocker having potassium channel blocking activity. Beta blocker having potassium channel blocking activity. Example is sotalol. Sotalol. তো তোমাদের অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস যখন পড়ানো হবে তখন একটা ক্লাসের অ্যান্টি অ্যারিথমিক ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে এই পটাশিয়াম কারেন্ট এটাকে ব্লক করে কাজ করে। তো সেই লিস্টে এই বিটা ব্লকারের মধ্যে সোটালল আছে। তাহলে এইটা ওইখানে এই নলেজটা ওইখানে কাজে লাগবে। বিটা ব্লকার হ্যাভিং পটাশিয়াম চ্যানেল ব্লকিং ইফেক্ট, সোটালল used in treatment of arrhythmia. স্যার এটা বিটা 1 না বিটা 2 এর সাথে বাইন্ড করে? সোটালল জি আমরা স্যার। লিস্টে কি দেখিয়েছি একটু আগে দেখো, লিস্টে ছিল কিনা? সোটালল অবশ্য লিস্টে ছিল না, হ্যাঁ এই তো আছে। This is non-selective beta blockers. এই যে সোটালল দেখতে পাচ্ছ? জি স্যার। It blocks both beta 1 and beta 2, non-selective beta blocker. স্যার কিন্তু মানে পটাশিয়াম হইতে তো শুধু বিটা 2 কাজ করে, তাহলে স্যার বোথ দেয়ার কারণ? বোথের কারণ হলো এটা দুটো মেকানিজমে কাজে লাগবে। পটাশিয়াম ব্লক করে কাজ করবে বিটা 2 ইফেক্ট, আর বিটা 1 ব্লক করে কাজ করবে এটা হার্টের যে পজিটিভ ক্রোনোট্রপিক, পজিটিভ ড্রোমোট্রপিক ইফেক্ট, এটাকে ব্লক করবে বিটা 1 দিয়ে। এটা দুই দিক দিয়ে এটার অ্যাকশন হবে, ঠিক আছে? জি স্যার। Okay. Now question, which one is preferred clinically as antihypertensive drug? Either propranolol or bisoprolol. Answer is bisoprolol. তো এই কোশ্চেন তোমাদের এবারে এভাবে বলা হতে পারে, which one is preferred clinically, either propranolol or atenolol, অন্য আরেকটার নাম দেওয়া হলো। তো এখানে আসলে এই দুইটার মধ্যে প্রেফারেন্সের বিষয়টা কিসের বেসিসে? স্যার ব্রঙ্কোকনস্ট্রিকশন। এটা হচ্ছে সিলেক্টিভিটির বেসিসে। প্রোপানোলল হচ্ছে নন সিলেক্টিভ বিটা ব্লকার, আর অ্যাটেনোলল, বিসোপ্রোলল, মেটোপ্রোলল এগুলো হচ্ছে সিলেক্টিভ বিটা ব্লকার। তো অ্যাজ অ্যান্টিহাইপারটেনসিভ যখন বিটা ব্লকার ইউজ করা হবে তখন আমরা সিলেক্টিভটা চুজ করব না নন সিলেক্টিভটা চুজ করব? সিলেক্টিভ স্যার। সিলেক্টিভ ড্রাগ ডেভেলপ করার এইমই তো এটা, যাতে আমরা সিলেক্টিভ অ্যাকশন পাই, আর নন সিলেক্টিভ হলে যে অ্যাডভার্স ইফেক্ট গুলো সেগুলো থেকে আমরা পেশেন্টকে রিলিফ দিতে পারি। এই জন্য যেখানে সিলেক্টিভ ডেভেলপ করে গেছে সেখানে এক সময় যখন সিলেক্টিভ গুলো ডেভেলপ করেনি তখন কিন্তু নন সিলেক্টিভ ইউজ হতো, ওই অ্যাডভার্স ইফেক্ট গুলো মেনে নিয়েই ওটা সেইভাবে ডোজ অ্যাডজাস্ট করে ইউজ করা হতো। তো যখন বেটার অপশন এসে গেল, সিলেক্টিভ ড্রাগ এসে গেল, এখন কিন্তু আর প্রোপানোলল অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসেবে আমরা ইউজ করি না। এক সময় এটা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসেবে, অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগ হিসেবে প্রোপানোলল ইউজ হতে পারে, কারণ বিটা ব্লকারের মধ্যে ফার্স্ট যেটা প্রোটোটাইপ ড্রাগ হিসেবে ডেভেলপ করে সেটা ছিল প্রোপানোলল। অথচ এখন এটার ইউজ কার্ডিয়াক পারপাসে আর এখন নাই, কার্ডিওভাস্কুলার ইন্ডিকেশন এটার ইউজ নাই। এখন এটার ইউজ মূলত আদার ইউজ, ওই যে এন্ডোক্রাইন কিছু ইউজ, নিউরোলজিক সিএনএস ডিজিজের কিছু ইউজ, এগুলোতে কিন্তু এটা এখন বেশি ইউজ হয়। তো কার্ডিওভাস্কুলার ডিজিজে কন্ডিশনে এখন সিলেক্টিভ গুলো চুজ করা হচ্ছে। তাহলে বিসোপ্রোললকে চুজ করা হবে, কারণ হচ্ছে এটা নন সিলেক্টিভ আর এটা হচ্ছে সিলেক্টিভ, কাজে এটার অ্যাকশন হবে নন সিলেক্টিভ, বিসোপ্রোলল দিলে এটার অ্যাকশন হবে সিলেক্টিভ। তো আমাদের টার্গেট ইফেক্ট যেটা আমরা সেটা এটাতে পাবো, আর এটাতে আমরা আমাদের টার্গেট আর ডিজায়ার্ড ইফেক্ট ছাড়াও আদার সাইডে, যেহেতু নন সিলেক্টিভ, আদার সাইডে ওই ইফেক্ট গুলো হবে যেগুলো আমাদের জন্য অ্যাডভার্স ইফেক্ট আর আনডিজায়ার্ড ইফেক্ট হিসেবে। তার মধ্যে ইম্পর্টেন্ট আমরা একটা বলি, যেটা বললে তুমি একজন বললে ব্রঙ্কোস্পাজম। এটাতে ব্রঙ্কোস্পাজম হতে পারে,
কিন্তু এটাতে হবে না। তো অ্যানাদার ডিফারেন্স দুইটার মধ্যে প্রেফারেন্সের দিক দিয়ে, সেটা হলো প্রোপানল একটু আগে আমরা দেখলাম ডিউরেশন অফ অ্যাকশন। প্রোপানলের ডিউরেশন অফ অ্যাকশন অনলি 6 to 8 hours, এই জন্য এটা 3 to 4 times ডেইলি দিতে হয়। আর বিসোপ্রোলল, অ্যাটিনোলল, মেটোপ্রোলল এগুলোর ডিউরেশন অফ অ্যাকশন কিন্তু অলমোস্ট 24 hours, এই জন্য ওয়ান্স ডেইলি ডোজিং ইজ এনাফ। তো যে ড্রাগের আনডিজায়ার্ড ইফেক্ট আর অ্যাডভার্স ইফেক্ট বেশি হবে, আবার ডোজিং ফ্রিকোয়েন্সি বেশি হবে, সেই ড্রাগ পেশেন্টের জন্য নিতে সুবিধা হবে না যে ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট কম বা নাই, আর যে ড্রাগের ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন কম, ওয়ান্স ডেইলি দিলেই চলে, সেই ড্রাগ পেশেন্টের জন্য নিতে সুবিধা হবে। কোনটা সুবিধা হবে? পরে যেটা বললে কম বা নাই, সেকেন্ডটা স্যার অ্যাডভার্স ইফেক্ট নাই বা কম, আর ওয়ান্স ডেইলি ডোজিং ইজ এনাফ, তাহলে এই এটা পেশেন্টের জন্য নিতেও খাইতেও সুবিধা। তাহলে কমপ্লায়েন্স, মনে আছে কমপ্লায়েন্স বলছিলাম? হোয়াট ইজ কমপ্লায়েন্স? এনিবডি কমপ্লায়েন্স মনে আছে কি নাই? স্যার কম্পেয়ার দুইটা ড্রাগের ভিতরে কোনটা ইউজ করবে? কমপ্লায়েন্স কম্পেয়ার না তো, কেন জেনারেল ফার্মাকোলজির শেষের দিকে বললাম না কমপ্লায়েন্স। Compliance is the extent to which patient follow the prescription হয়েছে, সেটা কতটুকু ফলো করতেছে। ভালো ফলো করলে এটা হলো গুড কমপ্লায়েন্স, আর যদি ঠিক মতো ফলো করতে না পারে বা না করে তাহলে পুয়ার কমপ্লায়েন্স। তাহলে কমপ্লায়েন্স কোনটার ক্ষেত্রে বেটার হবে? ফ্রিকোয়েন্সি যেটা কম স্যার, বিসোপ্রোলল স্যার, এটা আসলে পেশেন্ট ঠিক মতো ফলো করতে পারবে না, হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে পুয়ার কমপ্লায়েন্স। আর যেগুলো ওয়ান্স ডেইলি এন্ড অ্যাডভার্স ইফেক্ট কম, এটার ক্ষেত্রে গুড কমপ্লায়েন্স। তাহলে এই কথাগুলো তোমরা সাজায় লিখতে পারো যখন যদি পরীক্ষা আসে। অ্যাডভান্টেজেস অফ বিসোপ্রোলল ওভার প্রোপানল: it is selective, that is it doesn't block beta 2 receptor, so there is no or less chance of bronchospasm. আর এর বিপরীতে প্রোপানল নন সিলেক্টিভ, এজন্য এটা বিটা 2 কে ব্লক করবে, করলে ব্রঙ্কোস্পাজমের চান্স আছে। তো যেহেতু প্রোপানল ওয়ান্স ডেইলি দিতে হয়, তাহলে পেশেন্ট এটা তার জন্য নিতে সুবিধা, তার কমপ্লায়েন্স ভালো হবে। আর প্রোপানল 3 বার করে খাইতে পেশেন্টের সমস্যা হবে, এজন্য দেয়ার ইজ চান্স অফ পুয়ার পেশেন্ট কমপ্লায়েন্স। ওকে, নাও কোশ্চেন, ক্যান বিটা ব্লকার্স বি ইউজড ইন হার্ট ফেলিউর? বলো, আনসার দাও। Can beta blockers be No sir, in no heart sir. failure? Always no. স্যার ক্রনিকের ক্ষেত্রে তো ইয়েস। তাহলে আনসার কিভাবে দেবে? আমি কিন্তু এটার আনসার দিয়ে দিছি ডিসকাশনে। স্যার ইয়েস। তাহলে আনসার হলো most of the beta blockers cannot be used or contraindicated in acute decompensated heart failure. Most of the beta blockers are contraindicated in heart failure. এইভাবে বলতে পারো। Only a few beta blockers can be used in treatment of chronic heart failure. Most of the beta blockers, এটা বলা হয়, in general বলা হয় যে beta blockers are contraindicated. আমরা যখন ফার্মাকোলজি পড়ি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে, সেই টাইমে কিন্তু এই কথাটা বলা হতো, beta blockers are absolutely contraindicated in heart failure সেই টাইমে। কারণ তখন এই যে few beta blockers are now used in treatment of chronic heart failure, এগুলো তখন ডেভেলপ করেনি। তো যেগুলো ছিল নন সিলেক্টিভ বা হার্ট ফেলিউরে কোনো বেনিফিশিয়াল ইফেক্ট ছিল না, এই জন্য ইন জেনারেল বলা হতো বিটা ব্লকার্স আর কন্ট্রাইন্ডিকেটেড ইন হার্ট ফেলিউর। সেই টাইমে যদি বিটা ব্লকার্স এর ইউজের মধ্যে কেউ হার্ট ফেলিউর বলতো ইন্ডিকেশন অফ বিটা ব্লকার, তাহলে কিন্তু তার ফেল হয়ে যেত এরকম। তো এখন অনেক ভালো বিটা ব্লকার এসে গেছে, অনেক না, ফিউ। তাহলে ইন জেনারেল কথা হলো বিটা ব্লকার্স আর জেনারেলি most of the beta blockers are generally contraindicated in heart failure or cannot be used in heart failure, but only a few beta blockers can be used in treatment of chronic heart failure. এটা অবশ্যই বলতে হবে যে কয়টা বিটা ব্লকার এখন ইউজ হয় chronic heart failure, not acute or decompensated heart failure. What are the beta blockers that can be used in chronic heart failure?
মেটোপ্রোলল, বিসোপ্রোলল, নেভিভোলল, কার্ভিডিলল। এই স্লাইডটা মনে রাখবে। এখন কিন্তু যে বিটা ব্লকার কয়টা ইউজ হচ্ছে হার্ট ফেলিওর, ক্রনিক হার্ট ফেলিওর ট্রিটমেন্টে, সেটা হচ্ছে এই কয়েকটা: মেটোপ্রোলল, বিসোপ্রোলল, নেভিভোলল, কার্ভিডিলল। Metoprolol, bisoprolol, nebivolol, carvedilol. These beta blockers can be used in treatment of chronic heart failure. অবশ্যই সেটা জুডিশিয়াল ইউজ, কিভাবে ইউজ করতে হয় সেটাও আছে। একদম লো ডোজ থেকে স্টার্ট করতে হয়, 1 উইক আর 2 উইকস এর ডোজ ডাবল করতে হয়, করতে করতে ফুল ডোজে পৌঁছতে হয় ওভার 12 উইকস, 12 সপ্তাহের মধ্যে ফুল গ্রাজুয়ালি ডোজ বাড়িয়ে করতে হয়। কারণ একবারে ফুল ডোজ দিলে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, হার্ট ফেলিওর হবে, অ্যাগ্রাভেট করবে। রোল অফ বিটা ব্লকারস ইন ক্রনিক হার্ট ফেলিওর, এটা ডিসকাশন এখানে রেখে দেই। তোমাদের ড্রাগস ইউজড ইন হার্ট ফেলিওর আছে, সেখানে এটা করা হবে। এবারে আসি আলফা ব্লকারস। অ্যাড্রেনার্জিক ব্লকারস এর মধ্যে বিটা ব্লকারস ছাড়া অ্যানাদার ব্লকার দ্যাট ইজ আলফা ব্লকারস ইউজ হয়। আলফা ব্লকারের ইফেক্ট আমরা দেখি। আমরা কালকে দেখিয়েছি যে আলফা রিসেপ্টর কোথায় কোথায় থাকে, তার মধ্যে ব্লাড ভেসেল। তো ব্লাড ভেসেলে আলফা ইফেক্ট হলো ভ্যাসোকনস্ট্রিকশন, রাইজ অফ টিপিআর, রাইজ অফ বিপি। তো সেই আলফা ভাস্কুলার আলফা রিসেপ্টর যদি ব্লক হয়ে যায় তাহলে কি ইফেক্ট হবে? উল্টা ইফেক্ট। তাহলে ভ্যাসোডাইলেশন হবে, টিপিআর কমবে, ব্লাড প্রেশার কমবে। এবং আলফা রিসেপ্টর কিন্তু বিপি বাড়ানোর ক্ষেত্রে এত পাওয়ারফুল যে এই আলফা রিসেপ্টর যদি ব্লক করে দেওয়া হয় তাহলে বিপি কমে গিয়ে দেয়ার ইজ চান্স অফ পোস্চুরাল হাইপোটেনশন। তাহলে আলফা ব্লকার দিলে ভ্যাসোডাইলেশন হবে, টিপিআর কমবে, ব্লাড প্রেশার কমবে, ইভেন দেয়ার ইজ রিস্ক অফ পোস্চুরাল হাইপোটেনশন। পোস্চুরাল হাইপোটেনশন বোঝো তোমরা? জি স্যার। কি বলো দেখি? স্যার পজিশন চেঞ্জের কারণে স্যার হাইপোটেনশন অ্যারাইজ হয়। যেমন স্যার শুয়ে থেকে স্যার দাঁড়াইলে স্যার হাইপোটেনশন হয়, দাঁড়াইলে হচ্ছে ব্লাড প্রেশার হচ্ছে বেশি কমে যাবে, অথবা স্যার বসে থেকে দাঁড়াইলে স্যার সাধারণত 10 মিলিমিটার মার্কারি 5 থেকে 10 এটা নরমাল, এর চেয়ে বেশি কমলে স্যার পোস্টারাল হাইপোটেনশন। সিস্টোলিক প্রেসার, ডায়াস্টোলিক প্রেসার আর মিন প্রেসার, এইভাবে একটা কথা আছে না? তোমরা বোধহয় এখনো এতটুকু পড়ো নাই নাকি? সিস্টোলিক প্রেসার সম্ভবত 20 মিলিমিটার মার্কারি কমলে, মানে শোয়ার থেকে দাঁড়াইলো বা বসার থেকে দাঁড়াইলো, সিস্টোলিক প্রেসার 20 মিলিমিটার মার্কারি কমলে, ডায়াস্টোলিক প্রেসার 10 মিলিমিটার মার্কারি কমলে, আর মিন প্রেসার হিসেবে বলা হয় 15 মিলিমিটার মার্কারি। আমার যতটুকু মনে পড়ে এরকম কমলে এটাকে বলা হচ্ছে পোস্টারাল হাইপোটেনশন। তো ঠিক আছে, এটা তোমরা দেখে নিও। তো ব্লাডার স্ফিংক্টার এন্ড প্রোস্টেটিক স্মুথ মাসেল, এখানে যদি আলফা ব্লক হয়ে যায় তাহলে প্রোস্টেটিক স্মুথ মাসেল রিল্যাক্স করবে, ব্লাডার স্ফিংক্টার রিল্যাক্স করবে, ইউরিন ফ্লো ইমপ্রুভ করবে। এই জন্য এই যে কিছু আলফা ব্লকার যে দেখানো হয়েছে, আমি এক্সাম্পল দেখানোর সময় বলছিলাম যে কয়েকটা আছে অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে ইউজ হয়, তাদের ভাস্কুলার ইফেক্ট, প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন, এদের ক্ষেত্রে হলো এই ইফেক্ট ইম্পর্টেন্ট। আর টেমসুলোসিন এন্ড আলফুজোসিন এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এই ইফেক্ট। ব্লাডার স্ফিংক্টার এন্ড প্রোস্টেটিক স্মুথ মাসেল, এখানে আলফা ব্লক হয়ে গেলে prostatic smooth muscle and bladder sphincter relaxation হবে, improvement in urine flow. So used in treatment of BPH, benign prostatic hyperplasia. Alpha 2 blocking effect, এটা কালকে কিন্তু একটু বলেছি যে alpha 2 রিসেপ্টর থাকে প্রিসিনাপটিক মেমব্রেনে। তো সিনাপটিক ক্লেফটে এই নরঅ্যাড্রেনালিন রিলিজ হওয়ার পরে, এটা তো অ্যাজ রুল নরমাল ফিজিওলজি, সেটা পোস্টসিনাপটিক মেমব্রেন রিসেপ্টরের সাথে বাইন্ড করে ইফেক্ট করে। আর এটা আবার প্রিসিনাপটিক মেমব্রেনে যে আলফা 2 রিসেপ্টর থাকে এখানেও বাইন্ড করে এটা নরঅ্যাড্রেনালিনের রিলিজকে কন্ট্রোল করে। ইনক্রিজ অফ নরঅ্যাড্রেনালিন রিলিজ, এটাকে সে ইনহিবিট করে নরঅ্যাড্রেনালিন রিলিজ। এখন সেই আলফা 2 রিসেপ্টর, এজন্য এটাকে অটো রিসেপ্টরও বলা হয়, অটো ইনহিবিটরি ইফেক্টের জন্য। সেই আলফা 2 রিসেপ্টর যদি ব্লক হয়ে যায়
প্রিসিন্যাপটিক মেমব্রেনের যে আলফা 2 রিসেপ্টর থাকে এটা যদি ব্লক হয়ে যায় ওয়ালাইকুম আসসালাম আচ্ছা একটু পরে ফোন করেন আমি ক্লাস নিচ্ছি একটু অনলাইনে আধা ঘন্টা পরে ফোন প্রিসিন্যাপটিক আলফা 2 অটো ইনহিবিটরি রিসেপ্টর ব্লক হয়ে গেলে নরএড্রেনালিন রিলিজের কন্ট্রোল আর থাকবে না নরএড্রেনালিন বেশি রিলিজ হতে থাকবে তখন নরএড্রেনালিনের যে ইফেক্ট ট্যাকিকার্ডিয়া বিটা 1 ইফেক্ট তো আলফা তো ব্লক হয়ে যাচ্ছে আলফা ব্লকার ইউজ করার কারণে তো কাজে আলফা ইফেক্ট আর বাড়তে পারবে না বাড়বে বিটা 1 ইফেক্ট দ্যাট ইজ ট্যাকিকার্ডিয়া হয়ে যাবে এজন্য আলফা ব্লকারের কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ট্যাকিকার্ডিয়া নন সিলেক্টিভ যদি হয় মানে আলফা 1 ব্লক করবে আলফা 2 ব্লক করবে এই ক্ষেত্রে কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ট্যাকিকার্ডিয়া এবারে ইউজেস অফ আলফা ব্লকারস দুইটা ইউজ তো বলেই ফেলেছি একটা হলো রিফ্র্যাক্টরি হাইপারটেনশন দুইটা না তিনটাই তো বলা হয়েছে রিফ্র্যাক্টরি হাইপারটেনশন ফিওক্রোমোসাইটোমা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া তো এইসব পারপাসে ইউজ হয় হচ্ছে রিফ্র্যাক্টরি হাইপারটেনশনে প্রাজোসিন টেরাজোসিন ডক্সাজোসিন প্রাজোসিনই বেশি ইউজ হয় ফিওক্রোমোসাইটোমা ট্রিটমেন্টে আমরা বললাম একটু আগে ফেনক্সিবেনজামিন এর রিভার্সিবল আলফা ব্লকার ইউজ হয় আর পারাপারেটিভ বিপি কন্ট্রোলের জন্য ফেন্টোলামিন ইউজ হয় বিপিএইচ ইউজ হয় ট্যামসুলোসিন আলফোজোসিন এই তিনটাই কমন ইউজ এছাড়া পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ রেনল্ডস ফেনোমেনন এখানেও আলফা ব্লকার ইউজ করা যেতে পারে আলফা ব্লকার ইউজ করলে এক্ষেত্রে ভ্যাসোডাইলেশন হবে পেরিফেরাল ভাস্কুলার সাপ্লাই যে কম্প্রোমাইজড হয়ে যায় এইসব ক্ষেত্রে এটা কিছুটা ইমপ্রুভমেন্ট হবে তাহলে ইউজেস অফ আলফা ব্লকার রিফ্র্যাক্টরি হাইপারটেনশন ফিওক্রোমোসাইটোমা benign prostatic hyperplasia peripheral vascular disease Raynaud's phenomenon side effects of alpha blocker এই প্রথম দুইটা আমরা ডিসকাশনে বলেই ফেলছি এবার এট এ গ্লান্স অ্যাডভার্স ইফেক্ট হিসেবে আসলো অ্যাডভার্স ইফেক্টস অফ আলফা ব্লকার পোস্চুরাল হাইপোটেনশন আমরা মেকানিজমে দেখলাম যেহেতু আলফা ভাস্কুলার আলফাকে ব্লক করে দেয় হ্যাঁ এজন্য ভ্যাসোডাইলেশন হয়ে টিপিআর কমে বিপি অনেক বেশি কমে পোস্চুরাল হাইপোটেনশন হতে পারে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া আমরা দেখলাম যে আলফা 2 প্রিসিন্যাপটিক আলফা 2 অটো ইনহিবিটরি রিসেপ্টর ব্লক হয়ে গেলে আর ইপিনেফ্রিন নরএপিনেফ্রিন রিলিজ ইনহিবিশন এটা হয় না এই কারণে সেই নরএপিনেফ্রিনের বিটা 1 এক্সেসিভ ইফেক্ট হয় রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হতে পারে এছাড়া নেজাল স্টাফিনেস রেড স্ক্লেরা failure to ejaculation in male nasal stuffiness red sclera এগুলো আসলে ভ্যাসোডাইলেশন এর কারণে হচ্ছে আর failure to ejaculation in male আমরা কালকে দেখিয়েছি যে মেল সেক্সুয়াল অর্গান এখানে আলফা রিসেপ্টর থাকে এবং এর স্টিমুলেশনের ইফেক্ট হচ্ছে ইজাকুলেশন তো কাজে আলফা ব্লকার যদি ইউজ করা হয় তাহলে ইজাকুলেশন হয় যে রিসেপ্টরের ইফেক্ট কারণে ওই রিসেপ্টর ব্লক হয়ে গেলে there may be failure of ejaculation ফার্স্ট ডোজ ইফেক্ট অফ আলফা ব্লকারস আলফা ব্লকার রিলেশনে এই কথাটা বলা হয় যে আলফা ব্লকারে ফার্স্ট ডোজ ইফেক্ট আর ফার্স্ট ডোজ ফেনোমেনা কি এটা আসলে মূলত ওই পোস্চুরাল হাইপোটেনশনের জন্য হাইপোটেনশন আলফা ব্লকার দিলে যেহেতু এটা খুব পাওয়ারফুল বিপি লোয়ারিং ইফেক্ট শো করে উইদিন 2 আওয়ার্স অফ ফার্স্ট ডোজ দিলে অনেক সময় ব্রিস্ক হাইপোটেনশন severe reduction of BP হয়ে there may be transient loss of consciousness হতে পারে patient even পড়েও যেতে পারে যদি দাঁড়ায় থাকে there may be risk of fall BP কমে গেল transiently cerebral perfusion কমে গেল there may be transient loss of consciousness and patient may fall তো এই ফার্স্ট ডোজ ইফেক্ট অফ আলফা ব্লকার এটাকে অ্যাভয়েড করার জন্য যেটা করা হয় ফার্স্ট ডোজ যেটা দেওয়া হয় এটা স্মল ডোজ দিতে বলা হয় এবং পেশেন্ট শুড টেক ইট অ্যাট বেড টাইম জাস্ট গোয়িং টু বেড তাহলে ডোজ হাফ দিলাম এবং জাস্ট গোয়িং টু বেড তাহলে আর পড়ে যাওয়ার চান্স নেই আর ডোজ কম হলে ইফেক্ট কম হবে
এবারে এই স্লাইডে দেখো আমরা তো আলফা ব্লকারের কথা বললাম যে পোস্টুরাল হাইপোটেনশন করে there are some other drugs that may cause postural hypotension তো লিস্টেড টপে অবশ্যই আলফা ব্লকার প্রাজোসিন ফেন্টোলামিন ফেনোক্সিবেনজামিন এছাড়া অ্যাড্রেনার্জিক নিউরন ব্লকার্স গুয়ানিথিডিন alpha methyl dopa ganglion blocker hexamethonium antidepressant drugs having like this effect tricyclic antidepressant calcium channel blocker এই লিস্টে আরেকটা অ্যাড করে নিতে পারো ACE inhibitor অনেক সময় postural hypotension হতে পারে তাহলে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ causing postural hypotension is alpha blocker next another groups adrenergic neuron blocker guanethidine ganglion blocker hexamethonium antidepressant drug tricyclic antidepressant calcium channel blocker ACE inhibitors আচ্ছা এগুলো আমরা বলে ফেলেছি আলফা ব্লকারস এর ক্লাসিফিকেশন নন সিলেক্টিভ ফেনোক্সিবেনজামিন ফেন্টোলামিন নন সিলেক্টিভ আলফা ব্লকারস হচ্ছে ফেনোক্সিবেনজামিন ফেন্টোলামিন ক্লিনিক্যাল ইউজ ফিওক্রোমোসাইটোমা বলা হয়ে গেছে সিলেক্টিভ আলফা ব্লকারস সিলেক্টিভ আলফা 2 ব্লকারস selective alpha 1 blockers prazosin terazosin doxazosin tamsulosin alfuzosin এটা দেখানো হয়ে গেছে আগের স্লাইড mechanism of antihypertensive effects of alpha blockers এটা আসলে বলা হয়ে গেছে আলফা ব্লক ভাস্কুলার স্মুথ মাসেলের আলফা ব্লক হয়ে গেল ভ্যাসোডাইলেশন হলো টিপিআর কমলো বিপি কমলো তো নন সিলেক্টিভ আর সিলেক্টিভের ডিফারেন্স হচ্ছে যে নন সিলেক্টিভ যেটা এটা পোস্টসিন্যাপটিক মেমব্রেনের আলফা 1 রিসেপ্টর যেমন ব্লক করে আবার প্রিসিন্যাপটিক মেমব্রেনে আলফা 2 রিসেপ্টর যেটা অটো ইনহিবিটরি রিসেপ্টর এই যে এটাকেও ব্লক করে আর যেটা সিলেক্টিভ সেটা শুধু পোস্টসিন্যাপটিক মেমব্রেনের রিসেপ্টর ব্লক করে এটা প্রিসিন্যাপটিক আলফা 2 অটো রিসেপ্টর যেটা কন্ট্রোল করে নরএপিনেফ্রিন রিলিজ এটাকে ব্লক করে না হুইচ গ্রুপ ইজ প্রেফার্ড ক্লিনিক্যালি অবশ্যই সিলেক্টিভ আমরা যেখানে সিলেক্টিভ 1 প্রেজেন্ট সেখানে আমরা সিলেক্টিভটাই কারণ নন সিলেক্টিভ দিলে আমরা এটা এক্সপ্লেনেশনের আগে দেখিয়েছি আবার ওটা আসতেছে কথাটা তো নন সিলেক্টিভ দিলে নন সিলেক্টিভটা পোস্ট সিন্যাপটিক আলফা 1 এটাকে যেমন ব্লক করবে আবার প্রি সিন্যাপটিক আলফা 2 এটাকেও ব্লক করবে আর আলফা 2 এর ফাংশন আমরা জানি নরমালি ছিল যে নরঅ্যাড্রেনালিনের রিলিজ এটাকে কন্ট্রোল করে তো সেই রিসেপ্টর যদি ব্লক হয়ে যায় তাহলে নরঅ্যাড্রেনালিন কন্ট্রোল থাকবে না এটা বেশি রিলিজ হবে আর নরঅ্যাড্রেনালিন বেশি রিলিজ হওয়ার কারণে এটার ইফেক্ট বেশি হবে তো আলফা ব্লকার ইউজ করার কারণে আলফা 1 তো ব্লক আছে তো এখন অ্যাডভার্স ইফেক্টটা হবে বিটা 1 এর উপরে এজন্য বিটা 1 ইফেক্টের কারণে ট্যাকিকার্ডিয়া হবে মোর চান্স অফ ট্যাকিকার্ডিয়া ইন কেস অফ নন সিলেক্টিভ আলফা ব্লকারস আর সিলেক্টিভ আলফা ব্লকার দিলে এটা সাইড ইফেক্ট কম হবে কারণ এটা প্রিসিন্যাপটিক আলফা 2 কে ব্লক করবে না এজন্য নরএপিনেফ্রিনের রিলিজ এটা 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 কন্ট্রোল হবে এজন্য চান্স অফ ট্যাকিকার্ডিয়া কম থাকবে mechanism of alpha blocking effect for BPH এটা বলা হয়ে গেছে রিপিটেশন হচ্ছে prostatic smooth muscle and bladder base sphincter এখানকার স্মুথ মাসেল রিল্যাক্সেশন হওয়ার কারণে ইউরিন ফ্লো ইমপ্রুভমেন্ট হবে এজন্য ইট ইজ ইফেক্টিভ ইন ট্রিটমেন্ট অফ বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া এই পারপাসে যেটা যেটা ইউজ হয় ট্যামসুলোসিন এন্ড আলফুজোসিন এই যে এখানে ফিগার দেখানো হয়েছে এই হচ্ছে বিপিএস হ্যাঁ কি বলতে চাচ্ছ স্যার 12:30 বেজে গেছে স্যার টাইম ওভার আচ্ছা শেষ করে দিচ্ছি বিপিএস টাইম ওভার মানে 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে লোড বেশি হয়ে গেছে স্যার এই এখনই শেষ হয়ে যাবে দুই একটা স্লাইড আছে এই বিপিএস দেখো এখানে প্রোস্টেটিক টিস্যু এনলার্জ করে ইউরেথ্রা একেবারে কনস্ট্রিক্ট করে ফেলছে ইউরিন ফ্লো ডিস্টারবেন্স যখন আলফা ব্লকার ট্যামসুলোসিন আলফুজোসিন ইউজ করা হলো এই প্রোস্টেটিক স্মুথ মাসেল গুলো
দেখো রিল্যাক্স হয়ে এই ইউরেথ্রা ইউরিন ফ্লো ইমপ্রুভ করে দিল। তাহলে ট্যামসুলোসিন আর আলফুজোসিন এই পারপাসে ইউজ হয়। তো বিপিএইচ এর ট্রিটমেন্টে অ্যানাদার গ্রুপ অফ ড্রাগ যেটা আসলে অ্যাড্রেনার্জিক ব্লকার না, অ্যাড্রেনার্জিক ব্লকার হিসেবে তো আমরা পাইলাম আলফা ব্লকার, ট্যামসুলোসিন এন্ড আলফুজোসিন, এরা ইউজ হয়। তো অ্যানাদার গ্রুপ অফ ড্রাগ দ্যাট is used in treatment of BPH, that is 5-alpha reductase inhibitors, finasteride and dutasteride. তো রোল এখন নাই, এমনি ভাবে নামগুলো রেখে রাখে না, যদি এই রোলটা পাশে লিখে রাখে তাহলে 5-alpha reductase inhibitors, finasteride লং টাইম ক্লাস করা যায় এর কোনো। তো এদের এটা বিপিএইচ এর যে প্রোস্টেট হাইপারপ্লাসিয়া হয়, এটার মেকানিজম মনে করা হয় টেস্টোস্টেরনের অ্যাক্টিভ ফর্ম ডাইহাইড্রোটেস্টোস্টেরন, এটার ওভার অ্যাক্টিভিটির জন্য প্রোস্টেটিক টিস্যু হাইপারপ্লাসিয়া হয়, এই কারণে বিপিএইচ হয়। তো 5-alpha রিডাকটেজ এই এনজাইমটাই টেস্টোস্টেরনকে অ্যাক্টিভ ফর্ম ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট করে। তো যদি 5-alpha রিডাকটেজ ইনহিবিটরস ইউজ করা হয় তাহলে টেস্টোস্টেরন ডাইহাইড্রোটেস্টোস্টেরন কনভার্সন হবে না, তাহলে অ্যাক্টিভ ফর্ম যেটার কারণে প্রোস্টেট হাইপারপ্লাসিয়া হচ্ছিল সেটা হবে না। তো তখন প্রোস্টেটিক টিস্যু শ্রিঙ্ক, বিপিএইচ এর প্রোস্টেটের সাইজ কমে যাবে। তাহলে বিপিএইচ এর ট্রিটমেন্টে যেসব ড্রাগ ইউজ হয় তাহলে একটা গেল আলফা ব্লকার, ট্যামসুলোসিন, আলফুজোসিন, অ্যানাদার গ্রুপ 5-alpha রিডাকটেজ ইনহিবিটরস, finasteride and dutasteride. Thank you very much. আচ্ছা শুনো স্যার, ধন্যবাদ স্যার। জি স্যার। তোমরা কি আজকে রাত 9টায় একটা ক্লাস করতে পারবা? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, রাত 9টায় তো হবে না। আচ্ছা তোমরা তোমাদের 2-1 দায়িত্ব নাও, সবার সঙ্গে কথা বলে যদি পারো তাহলে রাত 9টায় আমি একটা ক্লাস নিতে পারি, তাহলে তোমাদের অটোনমিক ফার্মাকোলজি আজকে শেষ হয়ে যাবে, আর একটা ক্লাস নিলেই। স্যার আপনার আইটেম তো স্যার বেশি বাকি নাই স্যার। বাকি নাই কে বলছে? এরপরে কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, স্যার কার্ডিওভাস্কুলার সিস্টেম অনেক 5-6টা বাকি আছে স্যার। এন্ডোক্রাইন সিস্টেম আছে, তারপরে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, হেমাটোপোয়েটিক সিস্টেম আছে, অনেক আছে। এই তার মানে কন্টেন্ট ছোট ছোট স্যার, একটা দুইটা করে স্যার, একটা দুইটা তার মানে কন্টেন্ট অনেক বেশি। জি স্যার। আচ্ছা তাহলে ফরিদ আছো? জি স্যার। ফরিদ আছো? জি স্যার আছি স্যার। আচ্ছা তুমি সবার সঙ্গে কমিউনিকেট করে আমাকে কনফার্ম করবা স্যার তোমরা ক্লাসটা করতে চাও কিনা। স্যার এই আইডি দিয়া স্যার 2:30টার পর স্যার ক্লাস করা যায় না স্যার, তখন সেই ক্ষেত্রে হয়তো স্যার ওই আমার আইডি ব্যবহার করা লাগবে আর কি স্যার। আর তোমার আইডি অ্যাক্টিভ আছে না? জি স্যার অ্যাক্টিভ আছে স্যার। যদি অ্যাক্টিভ থাকে তাহলে ওই আইডিতেই নেব, সমস্যা তো নাই। জি স্যার গ্রুপে স্যার পোস্ট করি স্যার, দেখি স্যার সবাই কি বলে স্যার। হ্যাঁ ঠিক আছে। জি স্যার ধন্যবাদ স্যার। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।